ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়া শুরু করি। আমরা লাস্ট দিন 8 নাম্বার ম্যাথ পর্যন্ত মনে হয় দেখছিলাম, তাই না? তো আজকে আমরা 9 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। একটা কনসেপ্ট এখানে নতুন আছে, ওই কনসেপ্টটা আমরা একটু দেখার ট্রাই করব। চলো 9 নাম্বার। সবাই কি করছিলাম ম্যাথগুলা 8 পর্যন্ত? সবাই অ্যাটলিস্ট 16 পর্যন্ত করতে বলছিলাম, সবাই তো অ্যাটলিস্ট 8 পর্যন্ত করছো না? হ্যাঁ, ভালো, গ্রেট ভাই, আগে থাকবে। কি করবা, যাদের কাছে মনে হয় যে ঠিক আছে আমি তো ম্যাথ করতেছি, আমার মনে হয় আরেকটু বেশি প্র্যাকটিস করা উচিত, তারা ওই যে নিজেদের কাছে যে যে বই থাকবে, বইয়ের শেষে দেখবো প্রতিটা চ্যাপ্টারের শেষে কিছু ম্যাথ আছে, ওগুলা সলভ করার ট্রাই করবা। যেটা পারবে না ওইটা আমাকে দেখাবা। ধরো আমি তো এখানে তোমাকে একেবারে সব শেষ করানো পসিবল না, আমি একটা লিমিট পর্যন্ত শেষ করাবো। ওয়ালাইকুম আসসালাম। এখানেই বসো, এখানেই বসো। তো তোমরা যারা ধরো মনে করো যে একটু বেশি প্র্যাকটিস করা দরকার, তারা ওই বইয়ের ম্যাথগুলা প্র্যাকটিস করবে অবশ্যই। কিসের কনসেপ্ট? তুমি ম্যাথ করা শুরু করো না, যেটাই প্রবলেম হয়, যেটা তোমার কনসেপ্ট পড়া হয়েছে, অনেক কিছু বাকি আছে, তোমার অর্ধেকই তো চ্যাপ্টার শেষে নেই। তো যতটুকু পড়া হয়েছে অতটুকু তো ওই রিলেটেড ম্যাথগুলা করতে থাকবা। কথা বলি না সাকিব, কথা বলি না, কথা বললে যারা ভিডিও পরে দেখে তাদের ডিস্টার্ব হয়। দেখো 9 নাম্বার কোশ্চেনটা সবাই একটু দেখো, তোমরা দুজন। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে 24 ঘন্টায় আবর্তন করে। ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মান কত সেটা নির্ণয় করতে বলছে। তো অক্ষাংশে ত্বরণের মান নির্ণয় করা আমি গতদিন দেখাইছিলাম, সূত্রগুলা মনে আছে সবার? দেখো এই যে এটা হচ্ছে, তো এটা কোন অক্ষ ছিল বলো তো? বিষুব অঞ্চল। আর এটা হচ্ছে মেরু অঞ্চল। এখন আসো, কত ডিগ্রি অক্ষাংশে নির্ণয় করতে বলছে? ধরো ল্যামডা ডিগ্রি অক্ষাংশে যদি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলে, এখানে জি প্রাইম হয়। জি প্রাইমের সূত্রটা কি ছিল? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এখানে ওমেগা সমান কি ছিল বলো তো? 2 পাই বাই 86400। মনে আছে এটা? আচ্ছা, 2 পাই বাই 86400 ছিল। হ্যাঁ, 86400। বুঝতে পারছো এটা? এবার আসো, আমাদের এখানে ম্যাথটা করতে বলছে 60 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে। তাহলে সবই দেওয়া আছে না? জি কত জানো? 9.8 দেওয়া আছে, ওমেগাটা জানো, আরটা কত জানো? 6400 কিলোমিটার, ও ল্যামডাটাও কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। তাহলে করো, জি জি প্রাইমটা বের করো সবাই। ল্যামডা কোশ্চেনটা পড়ো, ছিটানো নাই, করো আদতে, আরেকবার করো। প্র্যাকটিস যতবার করবা তত ভালো। কত আসছে? 9.791 ms-2। সবার কি এটা মিলছে? সবাই কি বুঝছো এটা? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা দেখো, যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়, তবে বিষুব অঞ্চলে, হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টায় কত সেকেন্ড? দেখো এখানে ওমেগা কি আসছে? পৃথিবীর কৌণিক বেগ আর কি। তো পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবী যদি একবার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে আসে, তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? 2 পাই। এবং একবার নিজ অক্ষের সাপেক্ষে কত ঘন্টায় ঘুরে আসে? 24 ঘন্টায় কত সেকেন্ড? 24 গুণ 3600, 86400 আসবে। আচ্ছা, এখানে বলছে দেখো, ঘ পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের 10 গুণ হয়েছে। তার মানে ঘয়ে কি বলছে? ওমেগাটা কত হয়েছে? 10 গুণ 2 পাই বাই 86400 না? আগে যা ছিল তার থেকে 10 গুণ। এবং কোন অঞ্চলে বলছে? বিষুব অঞ্চলে। বিষুব অঞ্চলে ল্যামডাটা কত? 0 ডিগ্রি। তাহলে ল্যামডা ইকুয়াল 0। তাহলে বাকিটুকু বসালে আবার জিটা পেয়ে যাবা না, জি প্রাইমটা? তো আশা করি পারবা। এরপরের ম্যাথটাই দেখো কি বলছে।
এম ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী অক্ষের সুড়ঙ্গের মধ্য দিয়ে ছেড়ে দিলে সেটির পৃথিবী ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। ও পি দেওয়া আছে 5 × 10⁻5 মিটার, 10। আচ্ছা, এটা হচ্ছে ও, এটা কি বলতো, এখানে দেওয়া আছে পি একটা পয়েন্ট, তাহলে ও পিটা কত দেওয়া আছে বলতো, 5 × 10⁻5 মিটার। এখন তোমাকে এই বিন্দুতে তোমার জিটা বের করতে বলছে। আচ্ছা, এই বিন্দুটা কি জি ডাউনের সূত্র হবে না? এখানে ভূপৃষ্ঠের নিচে গেছে না, তো জি ডাউনের ক্ষেত্রে আমার কোন দূরত্বটা লাগে? এই দূরত্বটা লাগে না এই দূরত্বটা লাগে? নিচেরটা এইচটা লাগে না? তো এইচ কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6. দেখো এইটুকু হচ্ছে 6.4 × 10⁻6 দেওয়া আছে, বুঝতে পারছো? আর এইটুক দেওয়া আছে, তাহলে এই এইচটা কি হবে? 6.4 × 10⁻6 - 5 × 10⁻5 মিটার না? বুঝতে পারছো এটা সবাই? তো এটা বের করবা। এবার আসো, তোমাকে এখানে জি ডাউন বাই জি, আমরা সূত্র কি জানি? জি ডাউন বাই জি = 1 - h/r। তাহলে সবই জানো, জি ডাউনটা বের করো তো। এইচ জানো, আর জানো, জিও জানো 9.8, 9.791 পড়তেছে এখন আবার। আচ্ছা, এটা তো তুমি মনে হয় ভুল বলছো। 0.765। হ্যাঁ, এটা কি সবার মিলছে কিনা দেখো, ক্যালকুলেশন করো সবাই একটু হাতে হাতে। দেখো, পরীক্ষায় ঘুরে ফিরে এগুলাই আসবে, ইজি ম্যাথ, এবং সবাই এই ইজি ম্যাথেই ভুলটা করে। আর হচ্ছে জি প্রাইম। হ্যাঁ হ্যাঁ, এটা তো মাত্র ফার্স্ট টাইপ, আরো কিছু ম্যাথ আছে। 11 নম্বরটা নিজেরা করবা, এটা ইজি আছে। 11 নম্বরে কারো প্রবলেম ছিল? চলো 12 নম্বরটা দেখি। লিমন গুগল থেকে নিম্নের তথ্যসমূহ পেল। তথ্যসমূহ ব্যবহার করে দুটি লেখচিত্র অঙ্কন করলেন। আচ্ছা বলো, এই দুইটা লেখচিত্র ভিন্ন হওয়ার কারণটা, এটা তো তোমাকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করা যাবে না, থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে হবে। আমি গ্রাফ শিখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো, জি আপের দুইটা সূত্র ছিল। জি আপ বাই জি ইকুয়াল কি ছিল? 1 - 2h/r। এই সূত্রটা কি কার মনে আছে? জি আপ বাই জি সমান 1 - 2h/r। এবং আরেকটা সূত্র কি শিখছি? জি আপ বাই জি ইকুয়াল r²/r+h²। আচ্ছা, r+h-টাকে আমরা x² দিলাম, সমস্যা আছে? x মানে হচ্ছে r+h, বুঝতে পারছো? কোনটা? হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা হচ্ছে ভুল আর কি। এই সূত্রটা হচ্ছে, আমরা এই সূত্রটা প্রমাণ দেখাইছিলাম, দেখছিলেন না ওই দিন? প্রমাণে আমরা কিছু জিনিস অ্যাজাম্পশন করে নিছি, অনেকগুলা টার্মকে বাদ দিয়ে দিছিলাম, মনে আছে? তো ওই বাদ দেওয়ার কারণে তোমার এই যে সূত্রটা একটু ভুল আছে। তো এই সূত্রটা আমরা একটু সিম্পলিফাই করে নিছিলাম। কেন? এমসিকিউতে অনেক সময় অপশনে এটা দেওয়া থাকে, এই যে সিকিউ তো এটা ব্যাখ্যা করতে বলছে, তাই না? তো এখন আসো, এখানে তোমার r²/x² না? তো এখানে খেয়াল করো, তোমার এইটা হচ্ছে রিয়েল সূত্র আর কি, এইটাই হচ্ছে তোমার এই সূত্রটা মেনে চলতেছে। এক্স এর পরিচয় কি? এক্স মানে হচ্ছে r+h। এই r+h মানে কি ছিল? গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। তাহলে এখানে জি আপ সমান কি? r²g/x²। আচ্ছা, r²g তো তোমার কনস্ট্যান্ট না? তাহলে জি আপ সমানুপাতিক 1/x² কিনা বলো? তাহলে তুমি এখান থেকে গ্রাফটা জি আপ ভার্সেস এক্স, এই গ্রাফটা যদি আঁকো, এই যে এরকম হবে না গ্রাফটা? যেহেতু এটা ব্যস্তানুপাতিক, বুঝতে পারতেছো? ব্যস্তানুপাতিক হলে কি, একটা এক্সটা যদি বাড়ে জিটা কি কমবে না? এক্সটা বাড়লে জিটা কমবে কিনা বলো? তাহলে এক্সটা তোমার এখানে থেকে তোমার বাড়তেছে বাড়তেছে, জিটা আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে, কিন্তু কখনো টাচ করবে না আর কি এক্স অক্ষকে, এক্সিসকে। কারণ কি এটা সমস্যা আছে? এবার আসো এইটার ক্ষেত্রে, তো তোমরা শুধু ম্যাথ, এখানে কিন্তু ম্যাথমেটিক না, এই টাইপের কোশ্চেনে তোমার এইভাবে এখান থেকে এখানে আসতে হবে, এইভাবে দেখাইতে হবে, দেখায় এসে ব্যাখ্যা করতে হবে আর কি। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হবে বলো তো? এই যে এটা খেয়াল করো,
জি আপ ইকুয়াল কি আসছে জি মাইনাস টু জি বাই আর ইন্টু এইচ, এটা লিখা যায়। জি এই যে জিটাকে ওই সাইডে নিয়ে গেছি, তাহলে জি আপ সমান কি বলতো জি সরি মাইনাস টু জি বাই আর এইচ প্লাস জি, এটা কি লিখা যায় জি আপ সমান। এখন আমরা এই সূত্র শিখছিলাম, সরলরেখার সূত্রটা কি ছিল, ওয়াই সমান এম এক্স প্লাস সি, মনে আছে? দেখো ওয়াই সমান এম এক্স প্লাস সি শিখছিলাম না, এক্ষেত্রে এমটা কত মাইনাস টু জি বাই আর, তাহলে ঢালটা যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা কেমন হয়, এরকম হয় না? তাহলে এখানে তুমি দাও হচ্ছে জি আপ, আর এদিকে দাও হচ্ছে এই যে তুমি কার সাপেক্ষে আঁকতেছো, এইচ এর সাপেক্ষে আঁকতেছো, বুঝতে পারছো? এবং এটার ঢালটা লিখে দিবা মাইনাস টু জি বাই আর। এখানে একটা দেখার বিষয় আছে, এখানে আমরা গ্রাফটা কিভাবে আঁকছি, সেটা এখানে আমরা গ্রাফটা কিভাবে আঁকছি, এই গ্রাফ এইচ এর পরিচয়টা কি ছিল মনে আছে, গ্রহের পৃষ্ঠ হতে উচ্চতা। তুমি এইচ এর পরিচয় কি হচ্ছে, গ্রহের পৃষ্ঠ হতে কতটুকু উপরে উঠছো সেটা এইচটা। আর এখানে এই এক্স এর পরিচয় কি ছিল বলতো, গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। দেখো এক্স মানে কি ছিল, আর প্লাস এইচ কে আমরা এক্স ধরছি না, তাহলে এক্স মানে কি গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। তাহলে এটার ক্ষেত্রে তোমরা চাইলে চিত্রগুলো দেখাইতে পারো, যে এটা হচ্ছে আর প্লাস এক্স অথবা আর প্লাস এইচ, এগুলো ব্যাখ্যা করবা নিজের মতো করে, যত ভালো ব্যাখ্যা করতে পারবা তত ভালো নাম্বার পাবা। এগুলা কিন্তু তোমাকে দেখা যাচ্ছে 4-এ 3 দিবে, ভালো ব্যাখ্যা করতে পারলে 4-এ 4 দিয়ে দিবে। একটু চিত্র দিয়ে সব ভালোভাবে ব্যাখ্যা করবা। এক্স এর পরিচয় কি ওইটা মেনশন করবা, গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। এইচ এর পরিচয় কি, গ্রহের পৃষ্ঠ হতে দূরত্ব। আমরা আলাদা আলাদা দুইটা গ্রাফ পাচ্ছি, বুঝতে পারছো? 13 নম্বর কোশ্চেনটা আশা করি সবাই পারবা। 14 নম্বর কোশ্চেনটা একটু পড়ো সবাই। লেখচিত্র দেখানো হলো চন্দ্রের কেন্দ্র হতে দূরত্ব আর চন্দ্রপৃষ্ঠের উপরে বিভিন্ন দূরত্বে 1000 কেজি ভরের একটি বস্তু উপর চন্দ্রের অভিকর্ষ স্তরে বল দেখানো হচ্ছে। উদ্দীপকের ডাটা ব্যবহার করে চন্দ্রের ভরটা নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? আচ্ছা চলো চাঁদের ভরটা নির্ণয় করতে বলছে। দেখো এই যে এই গ্রাফটা কার জন্য দেওয়া আছে বলতো, চাঁদের জন্য দেওয়া আছে। তো এই যে এইখানে কি তোমার জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম না 1.6, আর এই যে এখানে খেয়াল করো এখানে তোমার আরটা কত দেওয়া আছে 1.75। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে ইন্টু 10⁶ দেওয়া আছে, এই যে নিচে দিয়ে খেয়াল করো, এগুলো একটু খেয়াল করবা আর কি, নিচে দিয়ে কিছু গুণ দেওয়া আছে কিনা। এই গুণ দেওয়া মানে কি এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর সাথে এটা গুণ দেওয়া অবস্থায় আছে, এগুলো একটু দেখবা আর কি। তো খেয়াল করো এইখানে তোমার জি এর ভ্যালুটা কি ম্যাক্সিমাম না, তাহলে জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয় কোথায় বলতো, পৃষ্ঠে। তো পৃষ্ঠে তোমার তার মানে রেডিয়াসটা কত দেওয়া আছে 1.75 ইন্টু 10⁶, এবং পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কত দেওয়া আছে 1.6। তো আমরা জি এর সূত্রটা কি জানি বলতো, জিএম বাই আর স্কোয়ার, জানি কিনা বলো? তাহলে জি কত দেওয়া আছে 1.6 ইকুয়াল জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 -11 না, এমটা বের করতে হবে, আর কত 1.75 ইন্টু 10⁻6 স্কোয়ার। তাহলে এখানে এমটা বের করো তো দেখি, এটা কি মিলছে সবার? আচ্ছা আচ্ছা দাঁড়া, আমরা এখানে মেবি একটা ভুল করছি, ফোর্স, আচ্ছা গ্রাফতে তো ফোর্স দেওয়া আছে, ও বস্তুর এখানে এটার সাথে 10⁻³ গুণ দেওয়া আছে। আচ্ছা দেখো বুঝতে পারছো, 10⁻³ দেওয়া আছে না, এটা হচ্ছে ফোর্স দেওয়া ছিল। তো ফোর্স যদি দেওয়া থাকে এখান থেকে জিটা কিভাবে, এফ সমান এমজি ছিল না, তাহলে জি সমান কত ছিল এফ বাই এম।
তো তোমার এফ কত দেওয়া ছিল 1.6 গুণ 10⁻³ ভর হচ্ছে তোমার 10⁻³, এটা কাটা গেলে জিটা আসলে 1.6 আসছে, যেটা নিয়ে আমরা কাজ করছি আমি। আচ্ছা এটার ঘটা তোমরা নিজেরা পারবা, ইজি আছে, বাসায় প্র্যাকটিস করবা। পারছিলা সবাই? কারো কেউ এটার ঘতে প্রবলেম আছে যারা বাসায় করছিলা? আচ্ছা এবার আসো 15, এখানে কি একটা ম্যাথ, পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। ভূপৃষ্ঠের একটি অক্ষাংশে 50 কেজি ভরের একটি বস্তু আহ্নিক গতির কারণে 1 নিউটন ওজন হ্রাস পায়। পৃথিবীর ব্যাসার্ধ ভূপৃষ্ঠের কত ডিগ্রি অক্ষাংশে 1 ডিগ্রি। আচ্ছা দেখো কোশ্চেনটা সবাই একটু পড়ো তো, 15 নাম্বার প্রশ্ন, কোশ্চেনটা একটু পড়ো। বুঝতেছো না পড়া? তুমি গতদিন তো আসো নাই, নোট তো দাও না, ভিডিও তো দেখো না মনে হয়। এই তো ভিডিওতে আমি দেখেই তো বুঝছি, ভিডিওতে আমি ঢুকে দেখি এভারেজ ওয়াচ টাইম হচ্ছে কত, 2 মিনিট। ওইটা দেখেই বুঝলাম তোমরা কেউই ক্লাস করো না। গতদিন তুমি তো গতদিন ক্লাসই করছো ম্যাথ, রবিবার। ইফতার পার্টি ছিল তোমার। ইফতার পার্টি দুপুরে কিভাবে ইফতার পার্টি হয়? কার সাথে গেছিলা ইফতার পার্টিতে? স্কুলে 11-র ঘ। আচ্ছা আচ্ছা দাঁড়া, করে দিচ্ছে একটু পরে, আগে 15টা শেষ করি। কথা বলিয়ে না। 15 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো, সবাইকে কোশ্চেন পড়ার জন্য টাইম দিছিলাম। শিটানো নাই ওই বেঞ্চে? কি একটাও নাই শীট? শীট নিয়ে আসবা, ডেইলি ব্যাগে রেখে দিবা। ও দাঁড়া, আচ্ছা রাখো এটা। স্কুলে পড়ে আচ্ছা দেখো 15 কথা বলি না। পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। ভূপৃষ্ঠের একটি অক্ষাংশে 50 কেজি ভরের একটি বস্তু আহ্নিক গতির কারণে ওজন 1 নিউটন হ্রাস পায়। তো বলছে ওই যে কত ডিগ্রি অক্ষাংশে আহ্নিক গতির কারণে ওজনটা 1 নিউটন হ্রাস পাবে সেটা জিজ্ঞেস করছে। এখন আমাদের মনে আছে জি প্রাইমের সূত্রটা কি ছিল? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আচ্ছা এই ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা এটার পরিচয়টা কি কারো জানা ছিল? বলো তো, গতদিন আমি বারবার করে বলছিলাম হ্রাসপ্রাপ্ত ত্বরণ। মানে এই ত্বরণটা কেন হ্রাস পায় বলো তো? তুমি এই যে একটা অক্ষাংশে আহ্নিক গতির কারণেই তো এই ত্বরণটা হ্রাস পাচ্ছে, তাই না? তো হ্রাসপ্রাপ্ত ত্বরণ যদি এত হয় তাহলে হ্রাসপ্রাপ্ত ফোর্স কি হবে? দেখো এইভাবে লিখো, হ্রাসপ্রাপ্ত ত্বরণ এ ইকুয়াল ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা কিনা বলো। তাহলে হ্রাসপ্রাপ্ত বল কি হবে? হ্রাসপ্রাপ্ত বল এফ ইকুয়াল কি এম, এটার সাথে গুণ হবে। বুঝতে পারছো? হ্রাসপ্রাপ্ত বল। নোমানের কি অবস্থা? বেশি খারাপ? জ্বর নাকি অন্য সমস্যা? এটা কি বুঝছো? দেখো ত্বরণের সাথে আমরা ভর গুণ দিলে তোমার এটা ই পেয়ে যাব না, ফোর্স পেয়ে যাব। তাহলে এখানে বলছে ল্যামডাটা বের করতে বলছে। আচ্ছা ওমেগাটা কত বলো তো? 2π/86,400। এবার আসো ফোর্সটা কত দেওয়া আছে? 1 নিউটন হ্রাস পাইছে। এম কত কেজি ভরের বস্তুর জন্য? 50 গুণ 2π/86,400 হোল স্কোয়ার গুণ আর এর ভ্যালুটা কত দেওয়া? 6000। এটা কি কারো সমস্যা আছে?
কেন তোমার হ্রাসপ্রাপ্ত ত্বরণ এইটা, ত্বরণ যদি এতটুকু হ্রাস পায় তাহলে ফোর্স কতটুকু হ্রাস পাবে? এফ সমান এম এ না, তাহলে এম গুণ এই যে ত্বরণ, কারো কি এইটা তোমার ফোর্স কতটুকু হ্রাস পাইছে? কোশ্চেন দেখো 1 নিউটন হ্রাস পাইছে, ভর দেওয়া আছে 50 কেজি বস্তুটার ভর, আর ওমেগাটা কত 2π/86,400, আর ব্যাসার্ধ কত 6400 গুণ 10⁻³ তো এখানে ল্যামডাটা বের করতে বলছে, আর কজ স্কয়ার ল্যামডা রয়ে গেছে। আলি কি বুঝছো এটা? কারো কোথাও সমস্যা হলে বলো। আচ্ছা, এটার পরিচয় কি মনে আছে? হ্রাসপ্রাপ্ত ত্বরণ। তাহলে তোমার বলছে এখানে ফোর্স 1 নিউটন হ্রাস পাইছে, তার মানে ফোর্সটা কেন হ্রাস পায়? ত্বরণটা হ্রাস পাওয়ার জন্য না? তাহলে ত্বরণটা আলটিমেটলি তোমার কতটুকু হ্রাস পাইছে? এতটুকু হ্রাস পাইছে, তাহলে ফোর্স কতটুকু হ্রাস পাবে? ত্বরণের সাথে ভর গুণ দিলেই। তুমি লেট কেন, ঘুমাইতেছিলা? 39.76 আসছে, হিসাব করে আসছে নাকি আনসার দেখি? ষোলো নাম্বার ম্যাথটা দেখি নিজেরা করো তো, কেউ কথা বলিও না। 16 নাম্বার ম্যাথটা নিজেরা করো, আবার করো, আবার করো। একই তো কথা, এইচ মানিয়ে তো তুমি ভূপৃষ্ঠ থেকে কতটুকু নিচে নামছো সেটাই বলছি। তোমাদের একটা ম্যাথ করতে বলতেছি, কথাও তো বলতে বলিনি। কথা বলিও না ভাই, ম্যাথটা করো। 36.78 জি যেটা আসছে, জি কত আসছে? 3.67। তো জি কে তুমি এম দিয়ে গুণ দিলে ওজনটা পেয়ে যাবে। সবার কি 36 পয়েন্ট সামথিং আসছে? আলী ভাই করতেছে আনসার দেখে, রোজা রমজানের দিন ম্যাথটা করো। আচ্ছা, একজন একটা প্রবলেম বলছে 11 এর ঘ নাম্বার ম্যাথটা আমাদের করায় দিতে হবে। চলো 11তে যাও, কোশ্চেন নাম্বার 11। তুমি আর একটু ফাস্ট হবা, এত স্লো করলে সমস্যা। আচ্ছা 11 নাম্বার কোশ্চেনে যাও। 11 নাম্বার কোশ্চেনটা সবাই একটু পড়ো। 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। এই কথাটা কি সঠিক বলো? তোমার একটা গ্রহ যদি ঘুরে, তার বিভিন্ন জায়গায় জি এর ভ্যালু সে বিভিন্ন, তার মানে ওজনটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। এই লাইনটা এখানে লিখছে আর কি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0 হতে হলে কৌণিক বেগের মান কত বৃদ্ধি করতে হবে? আচ্ছা এটা একটু দেখো। এদিকে তাকাও, বিষুবীয় অঞ্চল কি এইটা ছিল না? তো আমাকে বলছে একটা বস্তুর ওজনটা বিষুবীয় অঞ্চলে 0 বানাইতে চাই।
তো জিরো বানাইতে হলে আমার কৌণিক বেগের মানটা কত বৃদ্ধি করতে হবে। আচ্ছা, কৌণিক বেগ ওমেগা সমান কি ছিল বলো তো? 2π/৮৬,৪০০। এখন আমরা বের করব কৌণিক বেগের মান কত করলে তোমার অভিকর্ষ স্তর ওজনটা হয় হচ্ছে জিরো। আচ্ছা, ওজন জিরো হওয়া ডাব্লিউ সমান কি ছিল? mg ছিল না? এখন তুমি চিন্তা করো, ভর কি কোনো কিছু জিরো হয়? ভর তো কনস্ট্যান্ট। তাহলে ওজনটা যদি জিরো হইতে হয় তাহলে জিটা জিরো হইতে হবে। তাহলে এখানে m ইন্টু জিরো, তাহলে তোমার ওজনটা আলটিমেটলি জিরো হচ্ছে। তার মানে এইখানে তোমার ওজনটা জিরো হইতে হলে জি প্রাইমটা জিরো হইতে হবে কিনা বলো? বুঝতে পারছো? তোমার জিটা নর্মালি কত? 9.8 অভিকর্ষ স্তর, এটা তো জিরো হবে না। তুমি চিন্তা করো, ঘূর্ণনের কারণে জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে কত হচ্ছে? জি প্রাইম হচ্ছে। তো জি প্রাইমটা এখানে মেনলি কত হইতে হবে? জিরো হইতে হবে। তাহলে ওজনটা কত হবে? জিরো হবে। তাহলে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ল্যামডাটা কত এখানে বিষুব অঞ্চলে? জিরো। আর জি প্রাইমটা কত? জিরো, কারণ ওজন হচ্ছে জিরো। তাহলে ওমেগা সমান কি পাচ্ছি? √g/r, এটা পাওয়া যায়। তাহলে খেয়াল করো, ওমেগা সমান কি পাচ্ছি? ওমেগা সমান জি হচ্ছে তোমার 9.8, আর হচ্ছে কত বলো তো? 6400 গুণ 10⁻3। দেখো তো ওমেগাটা কত আসে এখান থেকে? কত? 1.237 ইন্টু 10⁻3। আগেরটা কত ছিল দেখো তো ওমেগা? এটাকে ওমেগা, এটা দেখো তো, 2π/৮৬,৪০০ কত? 1. হ্যাঁ, এখন তো এটা বের হয়েছে 1.237 ইন্টু 10⁻3। আর এইটা কত ছিল? এটা ক্যালকুলেশন করো। ইন্টু 10⁻, কত? 9, 5। তাহলে ওমেগাটা বৃদ্ধি করতে হবে কত? ডেল ওমেগা ইকুয়াল 7.75 ইন্টু 10⁻5। সরি, এইটা থেকে ওইটা বিয়োগ দিতে হবে আর কি। 1.237 ইন্টু 10⁻3 মাইনাস 7.75 ইন্টু 10⁻5। তাহলে এতটুকু বৃদ্ধি করতে হবে। কারো কি এটা সমস্যা আছে? এটাকে দাও, তোমার ইচ্ছা। বুঝছো? তুমি বুঝছো? আচ্ছা, এবার চলো আমরা নতুন টপিকে যাই। সবাই ইসে যাও, এই যে এই শীটটা নাও। কোনটা র্যান? আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। ওজন জিরো করতে হলে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল কি করতে হবে? কেন্দ্রের দিকে ওজন mg। ঠিক আছে, এভাবে বললে হবে। অ্যান্সার মিলছে না? তবে তুমি যদি বুঝো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা আসছে, এই সূত্র দিয়ে একটু করার ট্রাই করিও। কারণ হয় কি, টিচার যখন তোমার খাতাটা দেখে, তো দেখার সময় টিচারের সাইকোলজিতে থাকে আমি খাতা খুললে এই কোশ্চেনে যাইলে মতো এই সূত্রটা আমি দেখতে পারবো। তো অনেক সময় টিচাররা কি হয় যে তোমার এই সূত্রটা যখনই দেখে না, বাকিটুকু চেক না করেই তোমার কোশ্চেনটা কেটে দেয়। তো এইটা তো তোমার স্কুলে হলে টিচারের কাছে আবার যে দেখাইতে পারবে, স্যার আমার এই লজিক, নাম্বার দিয়ে দেয়। কিন্তু ধরো বোর্ডে হইলো, বোর্ডে তোমার টিচার না দেখেই কেটে দিল, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। বুঝতে পারছো? বোর্ডে কিন্তু অনেক সময় ওই টিচার কি করে, নিজে খাতা নিয়ে নিজের স্টুডেন্টদের দিয়ে দেখায়, এরকমও হয়, তাই না? হ্যাঁ, ও এইটা হচ্ছে তোমার, আমরা ওই যে চতুর্থ চ্যাপ্টারে শিখছিলাম, এন হচ্ছে তোমার কতবার ঘুরে আর কি। তো পৃথিবী আলটিমেটলি ঘুরতেছে কতবার? একবার। আচ্ছা সবাই এই যে এই শীটটা বের করে, এই শীটের 21 নাম্বার পেজে যাও। 21 হ্যাঁ, ও 17। আচ্ছা বসি, আমি তোমাকে দেখাই দেবো, নাহলে নেক্সট দিন দেখাই দেবেন। এখন ওইটা শুরু করি।
কথা বলিও না ভাই, আলী কথা বলিও না, কথা মুশফিক মুশফিক কথা বলিও না। দেখো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, তো এটা আমরা এখন পড়বো। দেখো এগুলার সাথে তোমাদের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার, ওই ক্ষেত্রে হ্যাঁ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা এটা প্যারা নাই। আচ্ছা বলি, এখন এগুলো একটু ভালো মতো বুঝে যাও, ওইখানে যে তোমাদের জন্য বোঝাটা ইজি হবে আর কি। ওইখানে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ওইখানে টপিক আছে আর কি, টপিকটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একই জিনিস এক্ষেত্রে, এটা হচ্ছে মহাকর্ষের ক্ষেত্রে আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে দেখবো আমরা। তো চলো দেখাটা একটু ট্রাই করি। আচ্ছা এর আগে বুঝি আমরা মহাকর্ষীয় ক্ষেত্র জিনিসটা কি, এটা একটু দেখার ট্রাই করি। ধরো এটা হচ্ছে একটা গ্রহ, বুঝতে পারছো? এখন গ্রহের একটা তো নির্দিষ্ট সীমা থাকবে, যেই সীমার মধ্যে সে অন্য বস্তুকে আকর্ষণ করবে, তাই না? ধরো এই হচ্ছে এই সীমাটা, এই সীমার মধ্যে যখন একটা বস্তু আসলে কি করে বস্তু, এই যে এই গ্রহটা এই বস্তুটাকে, ধরো এই বস্তুটাকে আকর্ষণ করবে। এর বাহিরে যদি চলে যায় তাহলে আকর্ষণ করতেছে না। তাহলে যে সীমার মধ্যে একটা গ্রহ ওপর একটা বস্তুকে আকর্ষণ করে ওইটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, বুঝতে পারছো? এখন খেয়াল করো, এটা যদি মহাকর্ষীয় ক্ষেত্র হয়, এটার বাহিরে যা থাকবে, এই ক্ষেত্রের বাহিরে যা থাকবে তা এই গ্রহের জন্য ইনফাইনাইট না, অসীম কিনা বলো, বুঝতে পারছো? তাহলে চলো এবার আমরা মহাকর্ষীয় ক্ষেত্রটা প্রাবল্যটা বোঝার ট্রাই করি। দেখো তোমার ধরো এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে, 1 কেজি ভরের এই বস্তুটাকে কোনো একটা গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনলে, দেখো এখানে তুমি আনলে এই যে 1 কেজি ভরের যে বস্তুটা, এটা একটা বল অনুভব করবে না, বুঝতে পারছো? যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, বুঝতেছো? তাহলে সংজ্ঞাটা কি? 1 কেজি ভরের একটা বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনলে যে পরিমাণ বল অনুভব করে তাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। সূত্র মুখস্থ, সংজ্ঞা মুখস্থ করার দরকার না, আমরা সূত্র থেকে সংজ্ঞাটা ডেভেলপ করব। সবাই কি বুঝছো ব্যাপারটা কি হচ্ছে এখানে? এটা কি বুঝছো সবাই এটা? আচ্ছা ধরো তোমার এখানে 1 কেজি ভরের একটা বস্তু নাই, এম কেজি ভরের একটা বস্তু আছে। এম কেজি ভরের একটা বস্তুকে তুমি যদি এইখানে আনো, ধরো সেটা এফ পরিমাণ বল অনুভব করতেছে, তাহলে এম কেজি ভরের বস্তুকে আনলে কি পরিমাণ ফোর্স অনুভব করে? এফ। তাহলে 1 কেজি ভরের বস্তুকে আনলে কি পরিমাণ বল অনুভব করবে? এফ বাই এম। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ই ইকুয়াল এফ বাই এম, এটা কি লেখা যায়? বুঝতে পারছো এটা? তাহলে এটা কি ছিল, যে 1 কেজি ভরের বস্তুকে এখানে যদি আনো, যে পরিমাণ বল অনুভব করবে সেটাই কি বলতো? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা বলতো সবাই একটু আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। ধরো এটা হচ্ছে এম কেজি ভরের একটা বস্তু, এম কেজি ভরের একটা বস্তুকে যদি তুমি এখানে আনো, এটা কি পরিমাণ বল অনুভব করবে? এফ, এফ পরিমাণ, হ্যাঁ এফ এর ভ্যালুটা কত? জি এম এম বাই আর স্কোয়ার, কি না বলো? এখানে আনলে তো আলটিমেটলি এই পরিমাণ বলই অনুভব করবে। এখন এখানে আর এর পরিচয়টা একটু মনে রাখতে হবে। আর এর পরিচয়টা কি? গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। ব্যাসার্ধ হবে কখন? যখন গ্রহের পৃষ্ঠে থাকবে। ধরো গ্রহের পৃষ্ঠে আছে তখন হবে আর। আর যদি গ্রহের পৃষ্ঠে না থাকে, অন্য কোনো জায়গায় থাকে, তাহলে আর এর পরিচয় কি? গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। এইভাবে মনে রাখবা, তাহলে বেটার হয় আর কি। এটা কি কারো সমস্যা আছে? আচ্ছা তাহলে ই সমান এফ এর ভ্যালুটা কি বলতো? জি এম এম বাই আর স্কয়ার, নিচে হচ্ছে এম, এম এম কাটাকাটি যাচ্ছে, তাহলে জি ই সমান কি বলতো? জি এম বাই আর স্কয়ার। তাহলে বলতো এটা কার সূত্র ছিল? হ্যাঁ এম এর কেন্দ্র পর্যন্ত। এখন এমটা হচ্ছে ছোট বস্তু না হয়, দেখা যাচ্ছে এটার সাপেক্ষে এমটা এতই ছোট যে আলটিমেটলি একই বস্তু ধরা। ভাই এটা ভাগ অবস্থায় আছে না? তাহলে এই সূত্রটা কোথায় দেখছিলা বলো তো? জি এর সূত্রটা কি ছিল?
জিএম বাই আর স্কোয়ার। জি ছিল, কথা বলি না, এই যে ভাই কথা বললে ডিস্টার্ব হয়, কথা বলিও না। দেখো কথা বললে হয় কি, তোমাদের পড়াটা একটু কম আগে, এটা আমার লস নাই, লস কিন্তু তোমাদেরই। আমি তোমাদের যত দিন ধরে পড়াই আমি তত টাকা পাবো, সোজা কথা। তাড়াতাড়ি সিলেবাস শেষ করাইতে পারলে আমার টাকা কমবে। তা আমি চাই তোমাদের তাড়াতাড়ি শেষ করে, এখন তোমরা আমাকে তো হেল্প করা লাগবে, তাই না? তো জি সমান কি জিএম বাই আর স্কোয়ার না? তো এখানে খেয়াল করো, ই আর জি এর সূত্রটা সেম আসছে, কিন্তু দুইটার কি ফিজিক্যাল মিনিংটা সেম কিনা বলো। ফিজিক্যাল মিনিংটা সেম না, কিন্তু ভ্যালুটা অলওয়েজ সেম হবে, বুঝতেছো? তো এখান থেকে এটা বলা যায় না, মডুলাস অফ ই ইকুয়াল মডুলাস অফ জি, মানে এই দুইটার ভ্যালু অলওয়েজ কি হবে, সেম, কিন্তু ফিজিক্যাল মিনিং সেম না। বুঝতে পারছো? আচ্ছা এখানে খেয়াল করো, ই এর এককটা নিয়ে আমরা একটু কাজ করি। দেখো একক ইকুয়াল কি লেখা যায়, ই সমান কি বলতো, এফ বাই এম। এফ এর একক কি, নিউটন, আর এম এর একক কেজি, তাহলে নিউটন পার কেজি না? এটা একটু মনে রাখবে। তোমাকে যদি কখনো বলে অভিকর্ষ ত্বরণ আর প্রাবল্যের মধ্যে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মধ্যে পার্থক্য লিখো, লিখতে পারবা? লিখতে পারবে না? একটা হচ্ছে তুমি সংজ্ঞা দিয়ে দিবা, যে ই এর সংজ্ঞাটা তুমি জানো, জি এর সংজ্ঞাও জানো। আরেকটা হচ্ছে একক দিয়ে দিবা, জি এর একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার একক কি নিউটন পার কেজি। বুঝতে পারছো? আচ্ছা এবার চলো আমরা ই এর সংজ্ঞাটা মুখস্থ করার দরকার না, আমরা বলছি সূত্র থেকে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় ওইটা একটু দেখার ট্রাই করি। দেখো আমরা ই সমান কি শিখলাম বলতো, এফ বাই এম। এখন দেখো এম যদি তোমার 1 হয়ে যায়, ই আর এফ একই কথা কিনা বলো? এম যদি 1 হয়ে যায়, ই আর এফ একই কথা। এবার চলো আমরা এম যে 1 করছো এটা তোমাকে বলতে হবে, সংজ্ঞায় বলতে হবে। না না, ওইটা তুমি দিতে পারবে না। আলটিমেটলি কাটাকাটি করলে মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে, কিন্তু তুমি ওইটা ইউজ করতে পারবে না, এখানে নিউটন পার কেজি ইউজ করা লাগবে। বুঝতে পারছো? আচ্ছা এবার চলো আমরা সংজ্ঞাটা একটু ইলাবোরেট করার ট্রাই করি। এটা যদি এমটা 1 হয়, তাহলে এফ আর ই যেহেতু একই কথা, তাহলে তোমাকে এমটা 1 করছো যে এটা তোমাকে বলতে হবে। তাহলে বলো যে মহাকর্ষীয় ক্ষেত্রের অসীম থেকে 1 কেজি ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনলে যে পরিমাণ বল অনুভব করে তাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আবার বলি, এই যে অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনলে যে পরিমাণ বল অনুভব করতেছে তাই কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কেউ কি বলতে পারবা? বলো তো। 1 কেজি ভরের, হ্যাঁ দেখি তুমি বলো তো। মুখস্থ কিন্তু করবা না, সূত্র থেকে সংজ্ঞাটা বর্ণনা করার ট্রাই করবা। আলী বলো। অসীম থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় বলের প্রভাবের মধ্যে আনলে যে শক্তি অনুভব করে, যে বল অনুভব করে, বল আর শক্তি আলাদা। তুমি বলো তো, আবরার বলো। অসীম থেকে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনলে যে পরিমাণ বল অনুভব করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। সবাই কি বুঝছো? হ্যাঁ তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য আমরা সেকেন্ড পেপারে যে শিখবো, তো ওইখানেও দেখবে কাইন্ড অফ সেম পরিমাণ, সেম সংজ্ঞা বলতেছি আর কি। বল, ফোর্স কি বল, শক্তি তো আলাদা, শক্তি আর কাজ সেই। এফ কি দিছি, এফ ফোর্স না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 কেজি ভরের বস্তুকে এই যে ক্ষেত্রের মধ্যে আনতে যে বল অনুভব করবে, ফোর্স অনুভব করবে, সেটাই হচ্ছে তোমার ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। তুমি কি কোশ্চেন করছিলা? আচ্ছা এবার চলো, ওই যে তুমি যেটা বললা যে শক্তির ব্যাপার, শক্তির ব্যাপারেই এখন আমরা আসবো। এবার আসো মহাকর্ষীয় বিভব। এই যে এই সাইডে কন্টিনিউয়াসলি কথা বলতেছে কেউ একজন, কে কন্টিনিউয়াসলি কথা বললে ভাই ডিস্টার্ব হয় খুব, কথা বলিও না। দেখো মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। তো এটা ধরো একটা গ্রহ, এটা হচ্ছে গ্রহের ক্ষেত্র,
তাহলে এই গ্রহের ক্ষেত্রের মধ্যে তুমি 1 কেজি ভরের একটা বস্তুকে ধরো এই ক্ষেত্রের মধ্যে আনবা, আনতে তোমার একটা কাজ করা লাগবে, ওই কাজটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। বুঝতেছো? তাহলে এটার সংজ্ঞা কি হইব? অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। বুঝতে পারছো? এখন ধরো তুমি এখানে m কেজি ভরের একটা বস্তুকে এটার মধ্যে আনছো, আনতে তোমার কাজ করা লাগতেছে হচ্ছে w পরিমাণ কাজ করা লাগতেছে। তাহলে m কেজির জন্য কি পরিমাণ কাজ করা লাগে? w। 1 কেজির জন্য w/m। তাহলে এটাই 1 কেজিকে আনতে যে পরিমাণ কাজ করা লাগতেছে সেটাই বিভব ছিল। তাহলে v ইকুয়াল কি ছিল হবে? w/m। কারো কি এটা সমস্যা আছে? আচ্ছা, এবার আসো তোমার এই সূত্রটা দিয়ে তো আমরা ম্যাথ করব না, আমরা আরেকটা সূত্র ডেভেলপ করব এখান থেকে। তোমাদের পঞ্চম চ্যাপ্টারে একটা ম্যাথ সূত্র পড়াইছিলাম, মনে আছে কিনা কারো জানি না। আমি সূত্রটা একটু ইলাবোরেট করে দিচ্ছি যাতে সবার মনে পড়ে। না পড়লেও সমস্যা, মনে না পড়লেও সমস্যা নাই, এখন ডাইরেক্ট দেখে মুখস্থ করবা আর কি। কথা বলিও না কেউ। দেখো এইটা একটা ধরো গ্রহ, গ্রহের কেন্দ্র হতে একটা বস্তু আড়াই দূরত্বে আছে। কি পরিমাণ দূরত্বে আছে? আড়াই দূরত্বে আছে। গ্রহের কেন্দ্র হতে একটা বস্তু আড়াই, এবং বস্তুটার ভর হচ্ছে m, গ্রহের ভর হচ্ছে বড় হাতের m। এখন তুমি কি করছো? বস্তুটাকে এই যে এখান থেকে এই যে এখানে নিলা। কোথা থেকে নিছো? এই যে এখান থেকে এখানে নিছো m ভরের বস্তুটাকে। তাহলে এইবার গ্রহের কেন্দ্র হতে বস্তুটার দূরত্ব ওই যে এতটুকু হবে না? এটাকে আমরা কি বলতেছি? RF বলতেছি। বুঝতেছো? প্রথমে বস্তুটা কোথায় ছিল? এই যে এখানে ছিল। তাহলে গ্রহের কেন্দ্র হতে বস্তুটার দূরত্ব কত? আড়াই। এবং এরপরে তুমি কি করছো? এখান থেকে বস্তুটাকে এই যে এখানে নিয়ে গেছো, তাহলে গ্রহের কেন্দ্র হতে দূরত্ব কত হবে? RF হবে। তাহলে মানে ফাইনাল ডিসটেন্স আর কি। এখন তুমি চিন্তা করো, তুমি কতটুকু সরণ ঘটাইছো? এই যে এখান থেকে এখানে নিছো না বস্তুটাকে, তাহলে তোমার একটা কাজ করা লাগছে। তাহলে তোমার কি পরিমাণ কাজ করা লাগছে? W ইকুয়াল GMM ইন্টু 1/RI মাইনাস 1/RF। এটা তোমাদের পঞ্চম চ্যাপ্টারে শিখাইছিলাম। হাফ m RI স্কয়ার মাইনাস RF স্কয়ার। এটা না না, এটা তো তোমার ইসের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে শিখছিলাম। W সমান হাফ k xf স্কয়ার মাইনাস xi স্কয়ার, স্প্রিং এর ক্ষেত্রে ছিল। এটা হচ্ছে তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। এটা কি কারো সমস্যা আছে? সূত্রটা কি? W ইকুয়াল GM, m কি? গ্রহের ভর, ছোট হাতের m হচ্ছে বস্তুর ভর, 1/RI। RI কি? গ্রহের কেন্দ্র হতে বস্তুর আদি দূরত্ব। RF কি? গ্রহের কেন্দ্র হতে বস্তুর শেষ দূরত্ব। লিখে রাখতে পারো, গ্রহের কেন্দ্র হতে RI এর RF পজিশন কি ফিক্সড? RI এর RF এর পজিশন ফিক্সড মানে না, পজিশন ফিক্স না। কেউ ধরো ভূপৃষ্ঠ হতে মাউন্ট এভারেস্টের উচ্চতায় উঠলো, তার জন্য তাহলে RI কত হবে? সবসময় কি RI থেকে RF পাই? হ্যাঁ হ্যাঁ, এটাই সবসময় এটা থেকে এটা বিয়োগ হবে। গ্রহের কেন্দ্র হতে আদি দূরত্ব, আর RFটা কি বলতো? গ্রহের কেন্দ্র হতে শেষ দূরত্ব। এখানে নিয়ে আসতে পার, হ্যাঁ পারতা, তাহলে RI এতটুকু হইতো। তুমি যদি এখানে আনতা তাহলে RF হইতো এই যে এতটুকু। না না, পজিশন তো ফিক্সড না, এক এক জায়গায়। ওই ক্ষেত্রে কাজটা ঋণাত্মক হইতো, তোমার কাজটা ঋণাত্মক। ফিক্সড কোনো কিছুই না। ফিক্সড ও বলছে 1/RI, এটা সবসময় আগে থাকবে কিনা? এটা সবসময় আগে থাকবে, বুঝলি? ও বল। আচ্ছা এবার আসো, কি কি? হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এজেন্ট, এজেন্ট এটা অলওয়েজ এটা। এখন গ্রহ দ্বারা কৃত কাজ হবে এখানে, ওই ক্ষেত্রে গ্রহের ক্ষেত্রে এখানে একটা নেগেটিভ আসে। সবাই একটু দেখো, ভাই তুমিও কথা বলা শুরু করে দিছো, কিভাবে হবে? আচ্ছা এখানে খেয়াল করো, এখানে আমরা কি করতেছি বলতো? বস্তুটাকে ইনফিনিটি থেকে কোথায় আনতেছি? মহাকর্ষীয় ইসের ক্ষেত্রের মধ্যে আনতেছি। ধরো ক্ষেত্রের মধ্যে বলতে তোমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে ধরো গ্রহের পৃষ্ঠে আনতেছি আর কি। বুঝতে পারছো? ইনফিনিটি থেকে কোথায় আনতেছি? গ্রহের
পৃষ্ঠে। আচ্ছা বলো, এটা যদি ইনফিনিটি দূরত্বে থাকে তাহলে আর আইটা কত হবে? ইনফিনিটি না? শুরু দেখো, গ্রহের কেন্দ্র হতে বস্তুর আদি দূরত্ব কত? আর আই। আর আইটা কোথায় রাখতেছি আমরা? গ্রহ থেকে ইনফিনিটি দূরত্বে রাখতেছি না? তাহলে আর আই কি এক্ষেত্রে? ইনফিনিটি। আচ্ছা আর এফটা কত? আমরা ধরো গ্রহের পৃষ্ঠে নিয়ে আসতেছি, তাহলে আর এফটা আর হবে না? এটা কি বুঝছো সবাই? আলী তুমি বুঝছো? মুশফিক দেখো, তাহলে ডাব্লিউ সমান কি হবে বলো তো? জি এম এম 1/ইনফিনিটি মাইনাস 1/RF হচ্ছে 1/R কিনা বলো? কোথায় বুঝো না? আর আই কিভাবে ইনফিনিটি ধরছে এটা? দেখো বস্তুটা শুরুতে কোথায় ছিল? ইনফিনিটিতে ছিল না? ক্ষেত্রের বাইরে ছিল কিনা বলো? ক্ষেত্রের বাইরে থাকলে ইনিশিয়াল ডিস্টেন্সটা কোথায় আছে? ইনফিনিটিতে আছে। এরপরে তুমি ক্ষেত্রের মধ্যে আনছো, আমি ধরে নিলাম পৃষ্ঠে নিয়ে আসছি। পৃষ্ঠে নিয়ে আসতে কেন্দ্র থেকে শেষ দূরত্ব কত হবে? ব্যাসার্ধ পরিমাণ হবে। তুমি বুঝছো? তাহলে আর আইটা হচ্ছে তুমি ইনফিনিটি বসাবা, আরটা কি বসাবা? আর বসাবা। তাহলে 1/ইনফিনিটি এর ভ্যালু বলতে পারবা কত? 0। তাহলে এটা কি আসছে? মাইনাস জি এম এম বাই আর ডাব্লিউ। তাহলে ভিটা কত হবে? ভি সমান ডাব্লিউ বাই ছোট হাতের এম ছিল, তাহলে ভ্যালুগুলো বসায় দাও। তাহলে এই ছোট হাতের এম এম কাটাকাটি যাচ্ছে, তাহলে ভি সমান আমরা কি পাচ্ছি? মাইনাস জি এম বাই আর। কারো কি সমস্যা আছে? মহাকর্ষীয় বিভবের সূত্র ভি সমান কি? মাইনাস অফ জি এম বাই আর। কারোর সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি বুঝাই দিচ্ছি আবার। তুমি বুঝছো? আবার বুঝছো? তাহলে ভি এর সূত্রটা মনে রাখবে, ভি সমান মাইনাস জি এম বাই। কেউ যদি ওই হাবি জাবি ধরো মাথায় নিতে যাচ্ছ না, নিও না, কিন্তু সূত্রটা মনে রাখতে হবে। এখন আমাকে বলো মাইনাসটা সিগনিফিকেন্ট কি? এই যে মাইনাসটা যে আসলো ভি এর সূত্রে, এটা সিগনিফিকেন্টটা কি? সিগনিফিকেন্সটা কি? হ্যাঁ না, দেখো তুমি একটু চিন্তা করো, বস্তুটাকে আমরা কোথায় আনতেছি? গ্রহের দিকে আনতেছিলাম না? এখন তোমার কাজটা ধনাত্মক হয় কখন? যখন বস্তুটাকে গ্রহ থেকে দূরে সরায় নাও, তখন তোমার কাজটা ধনাত্মক হয়। কিন্তু এক্ষেত্রে তোমার কাজটা তুমি কি গ্রহের দিকে আনলে তোমার কাজটা কি হবে? ঋণাত্মক হবে। এই জন্য ভিটা কি আসছে? নেগেটিভ। বুঝতে পারছো? তোমার কাজটা হবে ধনাত্মক। আচ্ছা কারো সমস্যা থাকলে বলো, বুঝবে এটা? আচ্ছা বলো তো ভি এর এককটা কি? ভি সমান কি ছিল? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ এর একক কি? জুল। এম এর একক কি? কেজি। তাহলে এটার একক কি হবে? জুল পার কেজি। বুঝবে এগুলা? দেখো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর বিভবের মধ্যে রিলেশনটা দেখবো, কি কি টাইপের এদের মধ্যে রিলেশন। দেখো ই এর সূত্রটা কি? জিএম বাই আর স্কয়ার ছিল। ভি এর সূত্রটা কি বলতো? মাইনাস জিএম বাই আর। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? দেখো ভি কে যদি তুমি আর দিয়ে ভাগ দিয়ে দাও, দেখো ভি কে যদি আর দিয়ে ভাগ দিয়ে দাও, ই পেয়ে যাবা না? ভি ভাগ আর কি পাবা? মাইনাস। মাইনাসটার কথা আপাতত বাদ দাও, জিএম বাই আর স্কয়ার চলে আসছে না? তাহলে ই কে তোমার কি, ভি কে আর দিয়ে ভাগ দিলে তুমি ই পাচ্ছ আর কি। তাহলে ই সমান কি বলা যায়? ভি বাই আর। বুঝতে পারছো? এখন আসো এইটাকে তোমার এইভাবে না প্রকাশ করে আমরা ডিফারেন্সিয়েশন আকারে প্রকাশ করি, ডি ডি আর অফ ভি। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কেন প্রকাশ করি? এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ডিসটেন্সের জন্য আমার এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে আর কি। আবার খেয়াল করো, ভি এর সূত্রটা হবে ঠিক উল্টা, ইন্টিগ্রেশন অফ ই ডিআর। এটা জাস্ট একটু মনে রাখো। চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি। দেখো ভি দেওয়া আছে, সবাই কি এগুলো বুঝছো? ভি দেওয়া আছে হচ্ছে তোমার
5r² প্লাস 3r মাইনাস 5। আর সমান যখন 3 মিটার, ই সমান কত সেটা বের করতে বলছে। হ্যাঁ, ভি দেওয়া আছে, আর সমান যখন 3 মিটার, ই সমান কত সেটা বের করতে বলছে। তাহলে ই এর সূত্রটা কি বলতো? DDR অফ ভি। তাহলে DDR অফ ভি কত? 5r² প্লাস 3r মাইনাস 5। তাহলে আচ্ছা, r² কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবা বলো তো? হ্যাঁ, 10r। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 3, আর 5 এর ডিফারেন্সিয়েশন কত? 0। ডিফারেন্সিয়েশনে এতগুলো চ্যাপ্টার করাইলাম, তাও দুইজন ছাড়া কেউ পারলো না। তাহলে আর এর ভ্যালুটা কত বলো তো? 3 মিটার না? তাহলে ই সমান কত? 10 গুণ 3 প্লাস 3, তাহলে কত হবে? 33 নিউটন পার কেজি। কারো কি সমস্যা আছে এটাই? আচ্ছা, এগুলো মেনলি পরীক্ষায় আসে না, এমসিকিউ তে আসে আর কি। চলো আমরা এবার কথা বলি না, এবার আমরা মহাকর্ষীয় প্রাবল্য আর বিভবের ম্যাথগুলো দেখবো, টাইপ 3। তোমরা এই যে এই শীটটা বের করো, 183 নাম্বার পেজে যাও, 5 নাম্বার পেজ, 6 আর কি, হ্যাঁ 5 নাম্বার। সবাই এই শীটটা বের করছো? দেখো, এখানে আমরা মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব রিলেটেড ম্যাথ করব। এগুলো বোঝা অনেক ইম্পর্টেন্ট। বুঝবে এগুলা? কয়টা বাজে? কয়টা বাজে একটু দেখো তো। 3:05। ওদের কথা শুনিও না। চলো দেখো, একটু সবাই একটু অ্যাটেনশন দাও। এখানে আমরা মহাকর্ষীয় বিভব প্রাবল্যের ম্যাথ যেভাবে করব, সেকেন্ড পেপারও প্রসেস সেম, যার সূত্রগুলো একটু আলাদা। তো এখানে যদি একটু ভালোভাবে শিখে যাও, ওইখানে যে তোমরা পারবা আর কি। আচ্ছা চলো 1 নম্বর ম্যাথটা দেখি। দেখো, এই ম্যাথগুলো তোমাদের টিচারদের অনেক প্রিয় কনসেপ্ট আর কি, এগুলা থেকে কোশ্চেন দেখবা প্রায় দেয়, তো একটু ভালো মতো দেখো। আচ্ছা দেখো, এখানে এম বি কত দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আলোচনা করতে ভুলে গেছিলাম। আচ্ছা বলো তো, প্রাবল্য যেটা ছিল এটা কি ছিল? এফ বাই এম। আর বিভবটা কি ছিল? ডাব্লিউ বাই এম। এখন বলো, এখানে প্রাবল্য ভেক্টর রাশি না স্কেলার রাশি? প্রাবল্য ভেক্টর, কারণ এটা কার থেকে আসতেছে? ফোর্স থেকে আসতেছে। বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখবে, এটা হচ্ছে ভেক্টর। আর বিভব কি হবে? স্কেলার না, কারণ এটা কিসে থেকে আসতেছে? কাজ থেকে আসতেছে। তুমি কই তাকায় আছো? এটা কি বুঝছো? প্রাবল্য হবে ভেক্টর, আর বিভব কি? স্কেলার। এখন খেয়াল করো, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ধরো, স্কেলার রাশিগুলো আমরা নর্মালি যোগ করি কিভাবে? ধরো তোমার কাছে 5 টাকা এক জায়গায় আছে, আরেক জায়গায় 10 টাকা আছে, আবার 2 টাকা দেনা আছে। তাহলে এটা আমরা কিভাবে যোগ করি? ডাইরেক্ট যোগ করি না, দেই না 5 + 10 - 2। তো তোমার যখন স্কেলার রাশিগুলোর লব্ধি বের করবা, তখন সবগুলা যোগ করে দিবা ডাইরেক্ট। আর তোমার ভেক্টর রাশিগুলোর যদি লব্ধি বের করতে বলে, তাহলে কিন্তু আমাদের ওই যে ভেক্টরের ইগুলো আমরা শিখছিলাম, মনে আছে? আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, মনে আছে এগুলা? আবার tan θ সমান কত? q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তো এগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করা লাগবে যদি প্রাবল্য বের করতে বলে। তো কারো যদি সমস্যা থাকে এই সূত্রগুলোতে, সমস্যা নাই, আমরা ম্যাথ করার সময় আলোচনা করে তারপরে ম্যাথ করব। তো প্রাবল্য কি রাশি বলো? ভেক্টর। আর বিভব স্কেলার। আচ্ছা, এখানে কোশ্চেনে গ নাম্বার কোশ্চেনটা দেখো, এ বিন্দুতে বিভবের মান কত? এই যে এ বিন্দুতে বিভবটা বের করতে বলছে, তাই না?
তো এখন এ বিন্দুতে বিভব কয়টা জিনিসের জন্য তৈরি হবে? এই যে বি বিন্দুতে 60 কেজি ভরের একটা বস্তু আছে, এর জন্য একটা বিভব তৈরি হবে। আবার সি বিন্দুতে 70 কেজি ভরের একটা বস্তু আছে, এর জন্য বিভব তৈরি হবে। বুঝতেছ? তাহলে ভি এ সমান কি হবে? ভি এ কেন তৈরি হচ্ছে? বি এর কারণে। বি এ কেন তৈরি হচ্ছে? সি এর কারণে। বুঝতে পারছো? আর এগুলো ডাইরেক্ট কেন যোগ দিলাম? কারণ এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশিগুলো সরাসরি যোগ করে দিয়ে লব্ধিটা বের করতে হয়। তাহলে ভি এ, এটা ভি এর সূত্রটা কি? মাইনাস জি এম এ বাই এ বি। এই সূত্রগুলাতে লিখছি, বুঝছো কি? ভি এর সূত্র কি ছিল? মাইনাস জিএম বাই আর, আর কি ছিল? বস্তুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এই দুইটা, এই পজিশন দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? এ বি। আর এই পজিশন দুটার মধ্যবর্তী দূরত্ব এ সি। আর এইটা কি? এ বিন্দুর যে, সরি, এটা হচ্ছে এম বি হবে, এটা হচ্ছে এম সি হবে। এই যে এ বিন্দুতে বি এর কারণে যে পরিমাণ বিভব তৈরি হচ্ছে, তাহলে এখানে কি দিব? এম বি। আবার এ বিন্দুতে সি এর কারণে যে পরিমাণ বিভব তৈরি হচ্ছে, সেটা কি দিব? এম সি দিব। বুঝতে পারছো? এখানে খেয়াল করো, এই যে এমটা যেটা আসছে, সেটা কি গ্রহের ভর ছিল না? তো যার জন্য বিভব তৈরি হচ্ছে তার ভর নিতে হবে। বিভব তৈরি হচ্ছে কার জন্য? বি এর জন্য। বিভব তৈরি হচ্ছে কার জন্য? সি এর জন্য। এই জন্য এদের ভর নিছি। বুঝছো কি তোমরা সবাই? তাহলে মাইনাস, এখানে জিটা কমন নিতে পারো, 6.673 ইন্টু 10^11। এম বি কাটা কত দেওয়া? 60। এ বিটা কত দেওয়া? 15। দেখো তো কত আসে এটা। কোথায়? হ্যাঁ, 10^11 মাইনাস 5.78। টেন আসে, 10^10। কারো কি সমস্যা আছে? বুঝতে পারছো এটা? শ্রবণ কি বুঝছো এটা? বাসায় প্র্যাকটিস করো, যে করিও ভাই, না হলে কিন্তু পরীক্ষায় মারা খাবা। আচ্ছা, এটা আমরা ঘ করলাম, এবার ঘ করি, চলো। ঠিক আছে। ভাই এভাবে কথা বললে কিভাবে হবে? দেখো ঘটা দেখো, এ ও ডি তে প্রাবল্য নির্ণয় করতে বলছে। এই যে ভাই কথা বললে তুমি পেছনে তাকে কেন কথা বলতেছো? কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো। দেখো আমরা প্রথমে এ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, এরপরে ডি বিন্দুতে, দুইটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলছে, তাই না? তো এটা একটু দেখো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আর এই তিনটা ডিস্টেন্সই সমান না? দেখো এই তিনটা ডিস্টেন্সই কি সমান কিনা বলো, এবং ডিস্টেন্স গুলা কত কত দেওয়া বলো তো? 15 মিটার করে দেওয়া। আচ্ছা, ডিস্টেন্স গুলা যদি সমান হয়, এটা কি কিরকম ত্রিভুজ বলো তো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল গুলা কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। তাহলে সবগুলো, এই অ্যাঙ্গেলটা তাহলে 60 ডিগ্রি হবে, তাই না? এখন দেখো এ বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলছে। প্রাবল্য কয়টা কারণে ক্রিয়েট হবে? এই যে বি বিন্দুতে যে ভরটা আছে, এর জন্য একটা প্রাবল্য হবে। সি বিন্দুতে ভর যেটা আছে, এর জন্য একটা প্রাবল্য হবে। এখন প্রাবল্যের তো ডিরেকশন আছে, ডিরেকশনটা হবে এই যে এই বরাবর। বুঝতে পারছো? মানে তোমার যদি এখানে 1 কেজি ভরের বস্তুটা আছে, এটা যে পরিমাণ ফোর্স ফিল করতো তাকে প্রাবল্য বলতেছিলাম, তাহলে ফোর্সটা তো এই বরাবর ফিল করতো না? তাহলে যার জন্য প্রাবল্যটা ক্রিয়েট হচ্ছে, তার দিকে হবে প্রাবল্যের ডিরেকশন।
তাহলে প্রাবল্যটা হবে এটার জন্য এইদিকে, এটার জন্য এইদিকে। তাহলে এটাকে দাও E1, এটাকে দাও হচ্ছে E2। আচ্ছা বলো তো E1 এর সূত্রটা কি? E এর সূত্র কি? Gm/r²। তাহলে এখানে G কত? 6.673 × 10⁻11। M হচ্ছে কত হবে বলো তো? M কত দিব? 60। আর কত দিব? 15²। তোমরা কি আসলেই বুঝতেছো পড়া? একটা জিনিস জিজ্ঞেস করলে পারতেছো না। 1 পয়েন্ট নিউটন পার কেজি। কারো কি এটা সমস্যা আছে? দেখি তো E2টা তোমরা বের করে আমাকে বলো। হ্যাঁ 11ই তো। দেখি E2টা বের করে আমাকে তোমরা বলো। বের করো, তোমরা দুইজন বলিও না, সামনে এই যে এরা বলিও না, পেছনের থেকে বলো। E2টা বের। তোমরা তো করতেছো না। বুঝে বুঝে তুলতেছো, তুলো। E2টা বের করো, কত আসে? ফিজিক্স পড়তে আসছো ক্যালকুলেটর ছাড়া? বুয়েটে অ্যাডমিশন দিতে চলে যাবে ক্যালকুলেটর ছাড়া। কত আসছে? 2 মিলছে শাফিউল? তো এবার আসো, এদিকে E1 কাজ করতেছিল, এবার একটু দেখো এদিকে কাজ করতেছে E1 আর এদিকে কি কাজ করতেছে E2। তাহলে আমাকে বলো লব্ধিটা কোন দিকে কাজ করবে? এই দুইটার মাঝ বরাবর কোন একটা ডিরেকশনেরা, এটাকে বলা হচ্ছে E নেট। বুঝতেছো? দেখো আমাদের কি ছিল, এদিকে যদি P কাজ করে, এদিকে যদি Q কাজ করে, লব্ধিটা আরটা এদিকে কি এদিকে মাঝ বরাবর কোন একটা ডিরেকশনে কাজ করবে। এবং আর এর সূত্রটা কি ছিল? √p² + 2q² + 2pq cos α। এটা হচ্ছে আলফা। এই যে আলফাটা কত দেওয়া? 60 ডিগ্রি। তাহলে তোমার ই নেট কত হবে? √E1² + E2² + 2E1 E2 cos α। বের করো এটা কত আসে। আলফাটা কত? 60 ডিগ্রি বসাও, দেখো তো এটা কত আসে। কারো কি সমস্যা আছে এটাই? সবাই কি বুঝছো? এবার আসো তোমার ডি বিন্দুতে, এটা হচ্ছে আমরা কোন বিন্দুতে প্রাবল্যটা বের করছি বলো তো? এ বিন্দুতে। এবার চলো আমরা ডি বিন্দুতে প্রাবল্যটা বের করার ট্রাই করি। বুঝবো এটা? আচ্ছা এই ডিসটেন্সটা যদি 15 হয়, এডি কত? 7.5। বিডি কত হবে? 7.5। এটা হবে কত? 7.5। আচ্ছা এবার আসো যে তোমার ডি বিন্দুতে প্রাবল্য তোমার বি এর জন্য একটা কাজ করবে, আবার সি এর জন্য একটা কাজ করবে কিনা বলো। বি এর জন্য যেটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? এইদিকে। আর ডি এর জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে এইদিকে। তো এটাকে E1 দাও, এটাকে E2 দাও। বুঝতে পারছো? তো E1 কত হবে? Gm/r²। দেখো এই যে ডি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, প্রাবল্য ডি বিন্দুতে দুইটা কাজ করবে, একটা হচ্ছে বি বিন্দুর জন্য আর একটা সি বিন্দুর জন্য। তো বি বিন্দুর জন্য যেটা সেটা এইদিকে কাজ করবে, সি বিন্দুর জন্য যেটা সেটা এইদিকে কাজ করবে না। বুঝতে পারছো? তো
তো এবার বের করো E1 সমান GF বাই আর স্কয়ার। তো এই পুরা ডিসটেন্স 15 দেওয়া আছে, তাহলে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে এই দুইটা 7.5 করে। তাহলে কি বুঝছো এটা? হ্যাঁ, সবার তো সেম আসছে, তুমি হয়তো ক্যালকুলেটরে ভুল করছো। 10 ইনভার্স মাইনাস 10 আচ্ছা এবার আসো আমরা লব্ধিটা বের করতে চাই। সবাই একটু তাকাও, এই যে এদিকে হচ্ছে একটা ধরো E2 কাজ করতেছে আর এদিকে হচ্ছে E1 কাজ করতেছে, এই দুইটা কি একই সরল রেখা বরাবর কাজ করতেছে না? একই সরল রেখা বরাবর কাজ করলে আমরা লব্ধিটা কিভাবে বের করি? হ্যাঁ, তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই তো হয়ে গেছে, তাই না? তাহলে বড়টা কত? E2, তার মানে E নেট কাজ করবে এই যে এই বরাবর, তাহলে E নেট কত হবে? E2 মাইনাস E1। তো বের করো। 1 পয়েন্ট। কারো কি এই ম্যাথে সমস্যা আছে? কারণ চিন্তা করো, দুইটা যদি একই সরল রেখায় থাকে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই লব্ধি বের হয়ে যায়। লব্ধির ডিরেকশন বড়টার ডিরেকশনে, বুঝুনি? না না, টাইম তো আছে। কয়টা বাজে শাফিউন দেখো তো? হ্যাঁ দেখো ভাই, তোমরা বসে আছো, আমি তো ক্লাস নিতেছি, কষ্ট তো বেশি হবে না আমার। কয়টা বাজে? এই ভিডিও চলতেছে? হ্যাঁ ঠিক আছে। দেখো 2 নাম্বার কোশ্চেনটা সবাই একটু পড়ো। 3500 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে 1800 কিলোমিটার উচ্চতায়। আচ্ছা দেখো, উদ্দীপকের উচ্চতায় দেখো, কোশ্চেনটা একটু দেখো। 2 না না, এখানে তুমি ই এর ভ্যালুই বের করে দেখাইতে হবে। এই ভাই সাকিব, তুমি কন্টিনিউয়াসলি কথা বলো। দেখো সবাই একটু এই কোশ্চেনটা দেখার ট্রাই করো। তোমাকে কি বলছে? পৃথিবী পৃষ্ঠ হতে 1800 কিলোমিটার উচ্চতায় প্রাবল্যটা বের করতে বলছে, তাই না? তাহলে প্রাবল্যের সূত্রটা কি ছিল? E সমান GM বাই আর স্কয়ার। দেখো আর এর পরিচয়টা আমি কি বলছিলাম? গ্রহের কেন্দ্র হতে বস্তুটার দূরত্ব, তাই না? তো গ্রহের কেন্দ্র হতে বস্তুটা এটা যদি H, এটা যদি R হয়, তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হবে? E সমান GM বাই আর প্লাস H হোল স্কয়ার হবে কিনা বলো? বুঝতে পারছো? গ্রহের কেন্দ্র হতে টোটাল দূরত্ব এটা না? তাহলে বের করো। G কত দেওয়া আছে? 6.673 ইনটু 10 ইনভার্স 11। M কত দেওয়া আছে গ্রহের ভর? ভাইয়া অ্যানসারে জি বের করে দেখাইছে। আচ্ছা না, তোমরা এইভাবে করবে না, তোমরা সরাসরি দিয়ে লিখবা, একই আসবে যদিও, কিন্তু ওইটা করতে যাবে না। শেষ। এবার চলো 3 নাম্বার কোশ্চেনটা একটু বড়। 3 নাম্বার কোশ্চেনটা তোমরা নিজেরা করো তো, ফাস্ট করো।
ভাই একটা কোশ্চেন করতে বললাম, 3 নাম্বার কোশ্চেন করো। তুমি কি পড়া বুঝতেছো শ্রবণ? মহাকর্ষীয় প্রাবল্য তুমি দিবা, নিউটন পার কেজি দিবা। তিন নাম্বারটা করো। একক কি? নিউটন পার কেজি। চার নাম্বারটা বাসায় SW করবা। আচ্ছা 4 নাম্বারটা এখন করো, 4 নাম্বারটা করো। 4 নাম্বার কোশ্চেনটা সবাই করো। হ্যাঁ হ্যাঁ করো করো। ভি এর সূত্রটা কি? ভি সমান মাইনাস জিএম বাই আর। আর এর পরিচয়টা কি বলতো? গ্রহের কেন্দ্র হতে বস্তুটার দূরত্ব। যদি পৃষ্ঠে থাকে তাহলে আর এর জায়গায় আরই বসবে, যদি পৃষ্ঠতে উপরে উঠে যায় তাহলে আর এর জায়গায় কি? আর প্লাস এইচ। হ্যাঁ ইন্টু 10⁻⁴ কত? চলো 6 নাম্বার ম্যাথটা করাই। 6 নম্বর কোশ্চেনটা সবাই একটু দেখো। এ ও বি দুটি কাল্পনিক গ্রহ হতে এতমিক কিলোমিটার দূরে অবস্থিত, তাদের সংযোজক রেখার মধ্যবিন্দু পি। পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে বলছি। দেখো 6 নম্বর কোশ্চেনটা একটু দেখো। এ বি তোমার দুইটা গ্রহ আছে, গ্রহ দুইটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে বলো তো? 1.5 × 10⁶। সবাই এখানে খেয়াল করো, দুইটা গ্রহ আছে, গ্রহ দুইটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া? 1.5 × 10⁶ মিটার। তো এই গ্রহ দুইটার কিলোমিটার দেওয়া। ও তাহলে এটা হবে 10⁹ মিটার, তাই না? 10⁹ মিটার হবে না? কিলোমিটার দেওয়া, তাহলে 10⁻³ দিয়ে গুণ দিলে মিটারে চলে যাবে। এখন এটার মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে হবে। ভাই কথা কেন বলো? মধ্যবিন্দুতে কি বের করতে হবে? প্রাবল্য বের করতে হবে। দেখো এই যে এই মধ্যবিন্দু তাহলে কত হবে? 1.5/2 হবে, তাহলে কত? 0.75 × 10⁹ মিটার। এই যে এই বিন্দুতে। এখন দেখো এদিকে একটু দেখো, এখানে এটা হবে E1, এটার জন্য কি বের হবে? এদিকে E2 হবে, তাই না? এদিকে হবে E1, এদিকে হবে E2। তাহলে E1 E2 এই দুইটা আমাকে বের করলেই তার লব্ধিটা বের করতে পারবো। তাহলে E1 কত হবে? GM/MA গুণ আর, তাহলে G কত? দেখো তোমার দুইটা গ্রহের মধ্যবর্তী দূরত্ব 1.5, তাহলে মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে বলছে, তাহলে মধ্যবিন্দু হবে অর্ধেক। তাহলে জি হচ্ছে 6.673 × 10⁻11। MA কত কত দেওয়া আছে? কোশ্চেনে তো দেওয়া আছে MA। আর আরটা তো দেওয়া আছে 0.75 × 10⁹9। এবার E2 GMB/R।
তো এমবি কত দেওয়া আছে? 7.4 22 দেওয়া, তাই না? হ্যাঁ। দেখো তো এই দুইটা কত কত আসছে। ও স্কোয়ারটা মিস করছি। এই মুভমেন্টটা ছেড়ে দিই বলে আমি বিনিময় কোথায় Fibonacci 7.12 কত আসছে? 7.12 মাইনাস It assumes 8.78 into the এন ইনভার্স। minus 6. তাহলে বলো কোনটা বড় হবে, E1 বড় হবে নাকি E2 বড় হবে? E1। এবং প্রাবল্য দুইটা একই রেখা বরাবর কাজ করতেছে, তাহলে এটা হবে E1, এটা হবে E2। তাহলে লব্ধিটা কোন বরাবর? ই নেট হচ্ছে এই বরাবর। এই চিত্রটাই কে দেখাবো আর কি। তাহলে ই নেট ইকুয়াল E1 মাইনাস E2। তাহলে বাকিটুকু বের করবে, এটাই আনসার। বুঝতে পারছো? তো আজকে এইটুকু পর্যন্তই থাক। পুরো ডিসটেন্সটা সহজে কাজ করছে, আমরা ব্যাসার্ধ দিয়ে কাজ করছি না, অর্থ দিয়ে কাজ করছি। তোমার ওই আর এর পরিচয়টা কি ছিল বলো তো? গ্রহের কেন্দ্র হতে বস্তুটার দূরত্ব। তাহলে এখানে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব নিতে হবে। মানে এখানে আবার ডিএনএ ভিডিওটা অফ করো তো। এটা ডিএনএ কাজ করছে